প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি, সমীর কান্তি নাথ, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, চট্টগ্রাম কলেজ। তাহলে চলো মূল পাঠে যাই। আজকে আমরা তোমাদের ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রথম ক্লাসে, ইকোলজি অংশে, ইন্ট্রোডাক্টরি ক্লাসে, এই যে দেখতে পাচ্ছ, আমরা 1 নম্বর টপিক ইন্ট্রোডাকশন, ডেফিনিশন, হিস্ট্রি অ্যান্ড স্কোপ অফ ইকোলজি, এই অংশটুকুন আজকে আলোচনা করব। ইকোলজি, শুরুতে চলো ইকোলজি শব্দটা কিভাবে আসলো সেটা আমরা একটু দেখে নিই। ওইকস, গ্রিক শব্দ, যে ওইকস শব্দটা থেকে ইকোলজির সূত্রপাত। ওইকস শব্দের অর্থ হচ্ছে তোমার ঘর বা বাসস্থান। ওইকস শব্দের অর্থ হচ্ছে ঘর বা বাসস্থান। আর লোগোস, লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা অধ্যয়ন। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ঘর বা বাসস্থান, এটা কোনো একক বিষয় নয়। চিন্তা করে দেখো, কোথাও একটা ঘর বা বাসস্থান থাকলে ওই ঘরে অবশ্যই বসবাসের জন্য কেউ না কেউ থাকবে, এবং সেই বসবাসের জন্য তার আশেপাশের, তার পারিপার্শ্বিক সবকিছু নিয়েই কিন্তু ওই ঘরটা। কাজেই আমাদের আশেপাশের অথবা পারিপার্শ্বিক যা যা আছে সেই সম্পর্কিত যে জ্ঞান, যেই অধ্যয়ন, সেটাই হচ্ছে ইকোলজি। এবং এইভাবে ভূতত্ত্বগত ভাবে ইকোলজি শব্দটা আমাদের কাছে আসে। তাহলে জীববিজ্ঞানের অথবা বিজ্ঞানের যে শাখায় জীবকুল ও তার পারিপার্শ্বিক পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে এদের অন্তঃক্রিয়া, অর্থাৎ এরা কোনো না কোনো ভাবে একটা মিথস্ক্রিয়ায় যায়, সেই বিষয়টা আলোচনা করার যে ব্রাঞ্চ বা যে শাখা, সেটাকে বলা হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা। তাহলে চলো আমরা এই সম্পর্কে কয়েকটা ডেফিনেশন দেখব। নানা বিজ্ঞানী নানা সময় ইকোলজিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু এর মধ্যে আমরা কয়েকটা সংজ্ঞা নিয়ে আলোচনা করব। যার ছবি দেখতে পাচ্ছ, কেউ কেউ হয়তো অনুমান করেছো অথবা চিনতেও পেরেছো, এনার নাম হচ্ছেন আর্নেস্ট হ্যাকেল, জার্মান জুওলজিস্ট। এই যে ইকোলজি শব্দটা সর্বপ্রথম তিনি প্রয়োগ করেন বা ব্যবহার করেন, অথবা ইকোলজি শব্দটা ওনারই উদ্ভাবন। উনি কি বলেছেন? ইকোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য রিসিপ্রোকাল রিলেশনশিপ বিটুইন লিভিং অর্গানিজম অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, উনি কি বলেছেন? বিটুইন লিভিং অর্গানিজম, অর্থাৎ জীবের যেসব অর্গানিজমের প্রাণ আছে, অর্থাৎ জীবকেই আমরা বলি লিভিং অর্গানিজম। আর এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট বলতে গেলে আমরা ছোটবেলায় একদম প্রাথমিক বিদ্যালয়ে আমরা যেই ডেফিনিশনটা শিখেছিলাম, আমি মনে করি এখনো পর্যন্ত সেটা হচ্ছে সবচেয়ে সুইটেবল ডেফিনিশন। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ।
এখন একবার যদি চোখ খুলে দেখো, এবং আমাদের চারপাশে জীবিত, মৃত, প্রাণ আছে, প্রাণ নেই, নানা উপাদান আছে। এর সবকিছুর সাথে মিলে, সবকিছুকে একসাথে নিয়েই আমাদের পরিবেশ। এবার আসো সংজ্ঞাটা আমি আরো ব্যাখ্যা করি। রিসিপ্রোকাল রিলেশনশিপ। রিসিপ্রোকাল রিলেশনশিপ হচ্ছে পরিবেশের সাথে দেওয়া, পরিবেশের কাছে কিছু দেওয়া এবং পরিবেশের কাছে কিছু নেওয়া। এই যে দেওয়া এবং নেওয়া, এই ধরনের সম্পর্ককে বলা হয় রিসিপ্রোকাল রিলেশনশিপ, পারস্পরিক সম্পর্ক। তাহলে ইকোলজি ইজ দ্য স্টাডি অফ রিসিপ্রোকাল রিলেশনশিপ, মানে বিটুইন লিভিং অর্গানিজম, অর্থাৎ জীবিত জীবের সাথে, অর্থাৎ জীবিত উপাদানগুলির সাথে, জীবিত অর্গানিজমগুলির সাথে পরিবেশের পারস্পরিক সম্পর্ক, দেওয়া নেওয়ার সম্পর্ককে বলা হয় ইকোলজি বা বাস্তবিক। তাহলে আমরা আরেকটা ডেফিনেশন দেখি। চিনতে পারছো ওনাকে? ওনার নাম হচ্ছে ইউজিন পি অডাম, আমেরিকান বায়োলজিস্ট। ইউজিন পি অডাম মানে ইউজিন প্লেসান্ট অডাম। উনি কি বলছেন? ওনার সংজ্ঞা মতে ইকোলজি ইজ দ্য স্টাডি of the structure and function of nature. Structure and function of nature. বাস্তুবিজ্ঞান হলো প্রকৃতির গঠন ও কার্যাবলী সম্বন্ধে অধ্যয়ন। তাহলে প্রকৃতি, আবার প্রকৃতির গঠন যখন আমরা আসি, সেই পরিবেশের প্রসঙ্গ আসে। কি কি উপাদান নিয়ে প্রকৃতি গঠিত? প্রকৃতি এবং পরিবেশ নানা ধরনের উপাদান নিয়ে গঠিত। এখানে সজীব উপাদান থাকতে পারে, এখানে জড় উপাদান থাকতে পারে। এই বিভিন্ন ধরনের উপাদান নিয়ে প্রকৃতি এবং পরিবেশ গঠিত। এরা কিভাবে কাজ করে, এদের কার্যকারিতা কি, এদের কাজ করার মুডটা কি, এইগুলি নিয়ে যে স্টাডি বা যে অধ্যয়ন, সেটাকে বলা হচ্ছে বাস্তুবিজ্ঞান বা ইকোলজি। এখন দেখো, তোমাদের সিলেবাসে এই যে ইকোলজির ইতিহাস নিয়ে কথা আছে। আমরা একটু করে এই ইতিহাসটা পর্যালোচনা করে আসব। ইকোলজির ইতিহাস পর্যালোচনা করতে গেলে আরো একজন মানুষ নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। এই যে দেখতে পাচ্ছ, হেনরি ডেভিড থোরি। হেনরি ডেভিড থোরি, ইনি কিন্তু ইকোলজিস্ট নন। ইনি কিন্তু আমাদের বায়োলজির সাথে যুক্ত, সায়েন্স স্টাডির সাথে যুক্ত কোনো ব্যক্তি নন। উনি একজন কবি, পরিবেশ আন্দোলনকারীও বলা যেতে পারে, এবং উনি একজন লেখক, উনি একজন ফিলোসফার। কিন্তু আজকের দিনে এই যে ইকোলজি সম্পর্কে যে এত কথাবার্তা হচ্ছে, এইগুলি উনি ইকোলজিস্ট না হয়েও সর্বপ্রথম মানুষের সামনে তুলে ধরেন তার লেখার মাধ্যমে। ওনাকে এই জন্য ইকোলজির ইতিহাস অধ্যয়ন করতে গেলে ওনার নামটা একটু করে বলা উচিত। দেখো, এটা ওনার কথা। What is the use of a house if you have not got a tolerable planet to put it on? যে একটা ঘর দিয়ে কি হবে তুমি যদি সেটার জন্য সহনীয় একটা পৃথিবী না পাও? চিন্তা করে দেখো যে বাসযোগ্য পৃথিবীর কথা বলতে গিয়ে উনি এই কথাটাই বলেছেন। এখানে আরেকটা জিনিস দেখো, এটা ওনার একটা লেখা থেকে উদ্ধৃতি দিচ্ছি। For Ahmed, I should have the river, the woods, the ponds, the hills, the fields, the swamps and meadows, the street and buildings, and the villagers. Then morning, noon, evening, spring, summer, autumn, and winter, night, Indian summer, and
মাউন্টেন্স ইন দ্য হরাইজন। দেখো, একটা প্রকৃতির এবং পরিবেশের যা যা উপাদান থাকে, ফর আর্গুমেন্ট আই শুড হ্যাভ এ রিভার, আমার নদী থাকা দরকার, বন বনানী থাকা দরকার, পুকুর, পাহাড়, মাঠ, জলাভূমি, তৃণভূমি, বিল্ডিং, রাস্তা, গ্রামের জনগণ, সকাল, সন্ধ্যা, বিকেল, গ্রীষ্মকাল, শরৎ, শীত, না রাত, ভারতবর্ষের গ্রীষ্মকাল, পর্বত, দিগন্ত, সবই দরকার। এই যে ইকোলজি সম্পর্কে, ইকোলজি ডিসিপ্লিনটা বিকাশের আগেই নানাভাবে ওনার লেখনীতে উনি এইগুলি তুলে ধরেছেন। এই জন্য ইকোলজির ইতিহাস বলতে গেলে তার কথা একটু করে স্মরণ করা দরকার। এখানে দেখো একটা ক্রনোলজিক্যাল চার্ট দেওয়া আছে। সেই অষ্টাদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত যে আর্কাডিয়ান অ্যান্ড ইম্পেরিয়াল ইকোলজি, কার্ল লিনিয়াস সিস্টেম অফ নেচারি, আলেকজান্ডার ভন হম্বোল্ট, ওয়ালিজ এবং এই ধরনের নানা বিজ্ঞানী ইকোলজি শব্দটা ব্যবহার না করেও ইকোলজিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছেন। এবং এর বাইরে ইকোলজিক্যাল বিষয়টা যার গবেষণায়, যার কাজে আরো প্রমিনেন্টলি উঠে আসে, তিনি হচ্ছেন চার্লস ডারউইন। তারপরে আরো অনেক বিজ্ঞানী ধারাবাহিকভাবে ইকোলজির উপর কাজ করেছেন, যেমন তার মধ্যে অন্যতম আর্থার টানসলি। তিনি ইকোলজির কাজ করতে গিয়ে ইকোসিস্টেমের ডেফিনেশন দেন। এইভাবে ধীরে ধীরে এই যে অ্যানিমেল ইকোলজি নিয়ে চার্লস অ্যালটন কাজ করেন। তারও পরে এই বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীতে এটা মডার্ন ইকোলজিতে ইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স অন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস, হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স, মানবিক এবং সোশ্যাল সায়েন্সে তোমার ইকোলজির বিষয়গুলি আলোচনা শুরু হয়। এবার আসো আমরা এই যে ইকোলজি বিষয়টা যেই বিষয়গুলি ধরে আবর্তিত হয় সেগুলি নিয়ে একটু করে বলি। সর্বপ্রথম যেটা আসে আমাদেরকে সেটা বলতে হবে সূর্য বা সোলার এনার্জি। সূর্য হচ্ছে পৃথিবীর মূল চালিকা শক্তি। সৌরশক্তির মধ্য থেকেই, সৌরশক্তির মধ্য থেকে অন্য শক্তির কনভার্সন, আদি সোর্স অফ এনার্জি। তাহলে সূর্য, মাটি এবং পানি, আবহাওয়া আর জীব সম্প্রদায়, এই চারটি উপাদান একটা একটার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত এই ইকোসিস্টেম বা ইকোলজি উদ্যয়নের সাথে। চলো তাহলে ইকোলজির শাখাগুলি একটু দেখি। ইকোলজির প্রধানত দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে সিন ইকোলজি, একটা হচ্ছে অটিকোলজি। সিন ইকোলজি কথাটা আসছে গ্রিক শব্দ সিন। সিন মানে টুগেদার। টুগেদার বলতে আমরা জানি একসাথে অনেকে থাকলে সেটাকে বলা হয় টুগেদার। তাহলে একসাথে অনেকে হয় কোনো একটা সম্প্রদায়ের মধ্যে, কোনো একটা সম্প্রদায়ের মধ্যে অনেকে মিলে এক হয়। তাহলে যেই ইকোলজির যে ব্রাঞ্চে কোন একটা কমিউনিটি নিয়ে, কোন একটা জীব সম্প্রদায় নিয়ে আলোচনা করা হয়, তাহলে তাকে বলা হয় সিনিকোলজি। আর অটিকোলজি গ্রিক শব্দ অটো, অটো মিনস সেলফ। এই যে যে ইকোলজির যেই শাখায় ইন্ডিভিজুয়াল, কোন একটা জীব ইন্ডিভিজুয়ালকে আলোচনা করা হয় এবং ইন্ডিভিজুয়ালের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়, তাকে
অটিকোলজি বলা হয়। আশা করছি বুঝতে পারছো। এবার দেখো, প্ল্যান্ট ইকোলজি বা উদ্ভিদ বাস্তু তত্ত্বে অথবা উদ্ভিদ বাস্তুবিজ্ঞানে হর্টিকোলজি এবং সিনিকোলজি আরো নানা বিষয়কে যুক্ত করে। এখানে আমি সংক্ষেপে কয়েকটা বিষয়কে এনেছি। যেমন এই যে পেলিও ইকোলজি, এটা হচ্ছে জীবাশ্ম ইকোলজি। জীবাশ্ম সংক্রান্ত ইকোলজির যে অংশটা জীবাশ্ম সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে। প্ল্যান্ট সোশিওলজি, ইকোলজির যে অংশটা উদ্ভিদরাজি এবং উদ্ভিদরাজির সাথে আমাদের সামাজিক জীবনের কি রিলেশনশিপ সেটা নিয়ে ব্যাখ্যা করে, সেটাকে বলা হয় প্ল্যান্ট সোশিওলজি। এখানে কমিউনিটি ডিনামিক্স, কোনো একটা উদ্ভিদ সম্প্রদায়ের, কোনো একটা প্রাণী সম্প্রদায়ের একটা চলমান, একটা গতিশীল সম্পর্ক আছে। কারণ দ্বীপ প্রতিনিয়ত নিজেকে পাল্টায়, তদ্রূপ কোনো একটা প্ল্যান্ট কমিউনিটির তার আকার আকৃতি তার কার্যক্রম প্রতিনিয়ত পাল্টায়। এই ইকোলজির যে ব্রাঞ্চটা এটা নিয়ে আলোচনা করে আর অধ্যয়ন করে তাকে বলা হয় কমিউনিটি ডিনামিক্স। পপুলেশন ইকোলজি, কোনো একটা ইন্ডিভিজুয়াল মিলে যখন অনেকগুলি ইন্ডিভিজুয়াল হয় তখন সেটা অনেকগুলি সাথে মিলে একটা পপুলেশন। এই পপুলেশন নিয়ে ইকোলজির যে অংশে আলোচনা করে তাকে বলা হচ্ছে পপুলেশন ইকোলজি। এরপরে আছে তোমার ফিজিওলজিক্যাল ইকোলজি, শারীর তত্ত্ব। শারীর তত্ত্ব নিয়ে যেই অংশে আলোচনা করে সেটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল ইকোলজি। ইভলিউশন ইকোলজি, বিবর্তনগত বিষয় নিয়ে যে অংশে আলোচনা করে তাকে বলা হচ্ছে ইভলিউশন ইকোলজি। এই ধরনের আরো নানা ব্রাঞ্চ বর্তমানে প্রচলিত আছে। এবার চলো আমরা ইকোলজির সাংগঠনিক পর্যায় সমূহ নিয়ে একটু আলাপ করি। ইকোলজির সাংগঠনিক পর্যায় বলতে যা বোঝায়, একটা ইকোসিস্টেম গড়ে ওঠার জন্য অনেকগুলি ইউনিট একসাথে কাজ করা লাগে এবং অনেকগুলি ইউনিটকে ধারাবাহিকভাবে একটা সমন্বিত গতিময় ব্যবস্থা যখন সমন্বিত গতিময় এবং ছন্দময় ব্যবস্থা যখন তৈরি হয় তখন সেটাকে বলা হয় ইকোসিস্টেম। তাহলে এই ইকোসিস্টেম কিভাবে গড়ে ওঠে সেই বিষয়টা আলোচনায় হচ্ছে অর্গানাইজেশনাল লেভেল অফ ইকোলজি। এই ছবিটা দেখো, এটা দেখলে তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে ইকোলজিক্যাল অর্গানাইজেশনাল লেভেলটা কি। যেমন দেখো, অর্গানিজম, অর্গানিজম, অর্গানিজম। এইখানে ছবিটাতে তুমি দেখতে পাচ্ছ একটা হরিণ। আর এই যে পপুলেশন, এই পপুলেশনে তুমি দেখতে পাচ্ছ অনেকগুলি হরিণ। এইখানে দেখতে পাচ্ছ কমিউনিটি, এখানে হরিণ আছে, জেব্রা আছে, এইখানে বাইসন জাতীয় কিছু পশু, এইখানে শকুন, এইখানে সিংহ শাবক। তাহলে এতটুকুন পর্যন্ত আমরা আগে একটু ব্যাখ্যা করি। কোনো একটা প্রজাতির কোনো একটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে অর্গানিজম। কোনো একটা প্রজাতির কোনো একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে অর্গানিজম। যখন
কোনো একটা প্রজাতির, এই যে এখানে দেখো শুধু হরিণের কথাই বলা হচ্ছে, তাহলে কোনো একটা প্রজাতির কোনো একটা নির্দিষ্ট সময়ে উপস্থিতি হচ্ছে তোমার পপুলেশন। কোনো একটা এলাকায় কোনো একটা প্রজাতির কোনো একটা নির্দিষ্ট সময়ে উপস্থিতি হচ্ছে পপুলেশন। এখানে তোমার কয়টা শব্দ? কোনো একটা এলাকায় কোনো একটা প্রজাতির কোনো একটা নির্দিষ্ট সময়ে, এই সবকটা টার্ম খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি প্ল্যান্টস এর কথা চিন্তা করি, যদি আমরা শীতকালে কোনো একটা পপুলেশন কোনো একটা প্রজাতি খুঁজি, সেই পপুলেশনটা শীতকালে যদি আমরা না খুঁজে না পাই, বর্ষাকালে পেতেও পারি। কাজেই ওই পপুলেশন, ওই প্রজাতির পপুলেশন যদি আমরা বলি, তখন তাহলে অবশ্যই সময়কালটা উল্লেখ করতে হবে। এবার দেখো, কমিউনিটি বা সম্প্রদায়, অনেকগুলি প্রজাতির অনেকগুলি প্রজাতি যে অনেকগুলি ইন্ডিভিজুয়ালকে একসাথে বলা হয় কমিউনিটি বা সম্প্রদায়। অনেকগুলি প্রজাতির অনেকগুলি ইন্ডিভিজুয়ালকে একসাথে বলা হয় কমিউনিটি। একসাথে বলা হয় কমিউনিটি। এবার আসি ইকোসিস্টেমের বিষয়। আগে একটু করে বলেছি, এখানে দেখো নানা উপাদান, এখানে সূর্য, পাহাড় পর্বত, গাছপালা, তার সাথে আছে এই যে প্রাণীকুল। তাহলে পরিবেশীয় উপাদানগুলির সাথে এই যে জীবের যে রিলেশনশিপ, তাকে বলা হচ্ছে ইকোসিস্টেম। এবার পরবর্তী বিষয়টাতে আসি, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার। এই বায়োস্ফিয়ারকে বলা হয় জীবমণ্ডল। এটা আরেকটু ব্যাখ্যা করি আমি। এই যে দেখতে পাচ্ছ তিনটে এখানে বৃত্ত আছে। এই এই অংশটাকে যদি বলা হয় তোমার অ্যাটমসফিয়ার, এই অংশটাকে যদি বলা হয় হাইড্রোস্ফিয়ার, এই অংশটাকে যদি বলা হয় লিথোস্ফিয়ার। দেখো, অ্যাটমসফিয়ারের কিছু অংশ, হাইড্রোস্ফিয়ারের কিছু অংশ এবং লিথোস্ফিয়ারের কিছু অংশ। এই যে অংশটা জীবের বসবাসের উপযোগী, সেটাকে বলা হচ্ছে বায়োস্ফিয়ার। তাহলে আরেকবার ডেফিনেশনটা দেখি। জীবমণ্ডল হচ্ছে পৃথিবীর সমগ্র ইকোসিস্টেম গুলির যোগফল। এটিকে বলা যেতে পারে পৃথিবীর জীবনের এলাকা এবং বৃহত্তরভাবে স্বনিয়ন্ত্রিত। অন্য কথায়, পৃথিবীর বাইরের স্তরে অবস্থিত বায়ু, ভূমি, পানি ও জীবিত জীবসমূহের সমষ্টিকে জীবমণ্ডল বলে। এই যে লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং বায়োস্ফিয়ারের পৃথিবী গঠনের যে বিভিন্ন উপাদান, সেই উপাদানের মধ্যে এই তিনটে স্ফিয়ার এর যেই অংশটা জীবের বসবাসের জীবন ধারণের জন্য অনুকূল অবস্থায় আছে, শুধু ওই অংশটাকে বলা হয় বায়ুমণ্ডল, জীবমণ্ডল। শুধু ওই অংশটাকে বলা হয় জীবমণ্ডল। বুঝতে পারছো আশা করি। এবার চলো ইকোলজির পরিসর বা স্কোপ নিয়ে আলোচনা করি। স্কোপ বা পরিসর বলতে যেটা বোঝায়, আমরা এই যে ইকোলজি অধ্যয়ন করে কি কি বিষয় এর সাথে রিলেট করতে পারবো, অথবা আমাদের ইকোলজিক্যাল জ্ঞান কোন কোন জায়গায় কাজে লাগাতে পারবো, এই বিষয়টাকেই বলা হয় ইকোলজির পরিসর বা বিস্তৃতি বা স্কোপ অফ ইকোলজি। তাহলে আমরা একে একে দেখি কোন কোন জায়গায় আমরা ইকোলজির জ্ঞানকে কাজে লাগাতে পারি। প্রথম কথা হচ্ছে
অন্যান্য বিষয়ের সাথে একটা রিলেশনশিপ তৈরি করা যায়। কারণ যেহেতু ইকোলজি পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে জীবের মিথস্ক্রিয়া বা ইন্টারাকশনকে অ্যানালাইসিস করে, কাজে পরিবেশের যে সব উপাদানের সাথে জীবের সম্পর্ক আছে সেই সব প্রত্যেকটা বিষয়ের সাথে ইকোলজিক্যাল জ্ঞানকে কাজে লাগানো যেতে পারে। প্রথম কথা হচ্ছে এই যে এগ্রিকালচারাল সায়েন্স, কৃষিকাজের সাথে ইকোলজিক্যাল জ্ঞান কাজে লাগাতে পারে। যে প্ল্যান্ট সায়েন্স, এই যে উদ্ভিদ বিজ্ঞানের সাথে ইকোলজিক্যাল জ্ঞান কাজে লাগাতে পারে। অন্যান্য বিভিন্ন বিষয়ের সাথে ইকোলজিক্যাল জ্ঞান কাজে লাগাতে পারে। এই যে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ডাটা সায়েন্স ইজ এ কম্পিউটেশনাল সায়েন্স, মেগা ডাটা ম্যানেজমেন্ট বলে একটা ব্রাঞ্চ আছে, এর সাথেও ইকোলজিক্যাল জ্ঞান কাজে লাগানো যেতে পারে। ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিদ্যার সাথে ইকোলজিক্যাল জ্ঞানের সম্পর্ক আছে। পদার্থবিদ্যা বা ফিজিক্সের সাথে ইকোলজির সম্পর্ক আছে। কম্পিউটেশনাল সায়েন্সের কথা আগে বলেছি, কম্পিউটেশনাল সায়েন্সের সাথে ইকোলজির সম্পর্ক আছে। জিও সায়েন্স বা ভূতত্ত্বের সাথে ইকোলজির সম্পর্ক আছে। কাজেই এক কথায় বলতে গেলে বলা যায় ইকোলজি কোনো একক বিষয় নয়, এর সাথে আরো নানা বিষয়ের ওতপ্রোত সম্পর্ক আছে। এই সবগুলো বিষয়ের সাথে আমরা ইকোলজিক্যাল জ্ঞানকে কাজে লাগাতে পারি। এবার আমরা আরো কিছু বিষয় একটু ব্যাখ্যা করব। এই যে দেখো, কৃষিকাজে কিভাবে আমরা ইকোলজিক্যাল জ্ঞানটাকে কাজে লাগাবো। কৃষিকাজে আমরা ইকোলজিক্যাল জ্ঞানটা কাজে লাগালে কৃষির ফলন, মাটির গঠন, কোন মাটিতে কোন ফসল ভালো চাষ হবে, কোন জলবায়ুতে কোন জলবায়ুতে কি ধরনের ইফেক্ট পড়ে কৃষির, জলবায়ুর পরিবর্তনের বিষয়গুলি কৃষিতে কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, রোদ, বৃষ্টি, ঝড়, নানা পরিবেশীয় উপাদান কিভাবে কৃষিকাজকে প্রভাবিত করে, এই বিষয়গুলি আমরা ইকোলজি অধ্যয়নের সাথে ইকোলজিক্যাল জ্ঞানকে কাজে লাগিয়ে আরো সুনিপুণভাবে, আরো দক্ষভাবে, নিখুঁতভাবে করতে পারবো। এবার আসো পরিবেশের ভারসাম্য রক্ষা করা। ইদানিং এই যে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে বহু মানুষ জলবায়ু শরণার্থীতে পরিণত হবে, এই কথাটা প্রায় শোনা যায়। আমরা ইকোলজিক্যাল জ্ঞান কাজে লাগিয়ে এই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। ওজোন স্তরের ক্ষয়ের কারণে পরিবেশ দূষণ মারাত্মক হচ্ছে এবং প্রকৃতিতে এর বিরূপ প্রভাব পড়ছে। এই বিষয়গুলিও আমরা ইকোলজিক্যাল জ্ঞান বা ইকোলজির জ্ঞান কাজে লাগিয়ে অনেক নিয়ন্ত্রণে আনতে পারবো এবং পরিবেশকে অনেক বেশি বসবাসের যোগ্য রাখতে পারবো। জনসংখ্যা ব্যবস্থাপনা, এখানে জনসংখ্যা ব্যবস্থাপনা বলতে শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, পৃথিবীতে যে জনসংখ্যা আছে সেটা সম্পদের সুষম বন্টন, প্রাকৃতিক উপাদানগুলির রেশনাল বা যৌক্তিক ব্যবস্থাপনা থাকলে এখনো এটা অনেকে মনে করেন এটা সাফিসিয়েন্ট। কাজেই এই অধিক জনসংখ্যার জন্য অধিক চাহিদা, এখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নানা ধরনের চাহিদা আছে। ইকোলজিক্যাল জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা এই চাহিদাগুলি, এই জনসমষ্টির অথবা জনসংখ্যার এই চাহিদাগুলি আরো সহজে ব্যবস্থা করতে পারবো, আরো সহজে একটা আরো এই
অতিরিক্ত জনসংখ্যার চাহিদাগুলি আরো সহজে মোকাবেলা করতে পারবো ইকোলজিক্যাল জ্ঞানকে কাজে লাগিয়ে। এবার আসো মৃত্তিকা ব্যবস্থাপনা, সয়েল ম্যানেজমেন্ট। নানা কারণে আমরা মাটির ক্ষয় করে থাকি। রাস্তাঘাট নির্মাণ, নতুন বসতি স্থাপন, মানে অধিক জনসংখ্যার জন্য, অধিক ফসল ফলানোর জন্য একই জমিতে বারবার কৃষি কাজ করা, নদী ক্ষয়, পাহাড় ধস, এভাবে নানা কারণে মাটি তার স্বাভাবিকত্ব হারাচ্ছে। এই ইকোলজিক্যাল জ্ঞান কাজে লাগিয়ে আমরা সয়েল রিসোর্স বা মৃত্তিকা মৃত্তিকা ব্যবস্থাপনার কাজটা অত্যন্ত সুন্দরভাবে করতে সক্ষম হব। আশা করছি বুঝতে পারছো তোমরা। এবার চলো জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণ। যতদিন পর্যন্ত জীববৈচিত্র্য থাকবে ততদিন পর্যন্ত প্রকৃতির স্বাভাবিকত্ব থাকবে। এটা হচ্ছে প্রকৃতি সংরক্ষণের ফান্ডামেন্টাল কথা। কাজেই এই যে প্রকৃতির স্বাভাবিকত্ব বজায় রাখতে হলে জীববৈচিত্র্য নিশ্চিত করতে হবে। আর জীববৈচিত্র্য নিশ্চিতের জন্য আমাদের ইকোলজি অধ্যয়ন করা, ইকোলজিক্যাল জ্ঞান প্রয়োগ করা অত্যন্ত জরুরি। কাজেই এই ইকোলজিক্যাল জ্ঞান ব্যবহার করে আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ করতে পারব। এবার আসো দূষণ নিয়ন্ত্রণ। বাসযোগ্য পৃথিবীর জন্য নানা ধরনের দূষণ নিয়ন্ত্রণ করা জরুরি। সেটা বায়ু দূষণ হোক, সেটা শব্দ দূষণ হোক, সেটা নানা ধরনের মাটি দূষণ হোক, পানি দূষণ হোক, অর্থাৎ পরিবেশের বিভিন্ন উপাদান নানাভাবে আমরা দূষিত করছি। এই দূষণ থেকে পরিবেশকে মুক্ত রাখতে হলে এবং আমাদের একটা বাসযোগ্য পৃথিবী পেতে হলে দূষণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। এই দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রমে আমরা ইকোলজিক্যাল জ্ঞানটাকে কাজে লাগাতে পারি। এবার আসো শক্তি ব্যবস্থাপনা। আমরা জানি শক্তির নিত্যতা সূত্রে আমরা পেয়েছি কি পেয়েছি, শক্তি তৈরি করাও যায় না, ধ্বংস করাও যায় না। শুধু এক প্রকার শক্তি থেকে আরেক প্রকার শক্তিতে কনভার্ট করা যায়। সাধারণভাবে আমরা যদি দেখি, আমরা আমাদের জীবন যাপনের জন্য বিদ্যুৎ থেকে শক্তি পাই, আমরা গ্যাস ব্যবহার করে শক্তি পাই, আমরা ওয়াটার রিসোর্স ব্যবহার করে শক্তি পাই, এবং এই শক্তি কোনোটা পরিবেশ দূষণ করে। যেমন আমরা যদি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি, এই জীবাশ্ম জ্বালানি পরিবেশকে দূষিত করে। আবার কোনোটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেমন সোলার এনার্জি, এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। কাজেই আমরা কোন শক্তি ব্যবহার করব, কোন শক্তির এফিসিয়েন্সি কেমন, এবং কোন শক্তি আমাদের পরিবেশ দূষণকে কম করে, সীমিত করে, কিংবা পরিবেশকে দূষণমুক্ত রাখে, ইত্যাদি বিষয় নিখুঁতভাবে পরিচালনার জন্য ইকোলজিক্যাল জ্ঞান কাজে লাগানো অত্যন্ত জরুরি। তাহলে আশা করছি তোমরা আজকের আলোচনা থেকে ইকোলজির ডেফিনিশন, ইকোলজি শব্দটা কিভাবে আসলো, তার সংক্ষিপ্ত ইতিহাস এবং ইকোলজির স্কোপ বা পরিসর সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেলে। আজকের আলোচনায় আমি এই বইগুলির ভিত্তিতে আলোচনা করেছি, এখানে ইন্টারনেটের সহায়তা নিয়েছি। তোমরা চাইলে এসব বইয়ের সহায়তা নিতে পারো। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। অন্য ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।